যে শেখ হাসিনাকে দেশে ফেরা ঠেকানো বাংলাদেশের বর্তমান সরকার সেনাবাহিনীর মাধ্যমে হোক, কোন মাধ্যমে যদি এমন হয় যে হ্যাঁ তোমরাই তো বলেছো জাতিসংঘকে, যে তোমরাই তো বলেছো আমাদের দেশে জঙ্গি আছে, এবং কোন জঙ্গি, আল কায়দার মতো জঙ্গি আছে, এবং এই যে চীনা দূতাবাস, রাশিয়ান দূতাবাস হুমকি ধমকি দিচ্ছে, আমরা এটা এখন আমার সামাল দিতে পারছি না পরিস্থিতি, জাতিসংঘের কাছে যদি তারা সহায়তা চায়, সেই ক্ষেত্রে জাতিসংঘ থেকে যদি ওই যে আপনি যাদের কথা বললেন অন্য অন্য দেশের, মধ্যপ্রাচ্যের মধ্যে কোনো টিম, কোনো ফোর্স যদি বাংলাদেশে ঢুকে যায়, কারণ তারা এর মধ্যে তো মহড়াও দিয়ে গেছে, সেই ক্ষেত্রে ভারতের কি করার থাকবে? এবং সেই ক্ষেত্রে কিছু করার আসলে শেখ হাসিনার ফেরাটাও ভেস্তে দিতে তারা সক্ষম হবে কিনা, এইটাই তাদের শেষ কিছু হচ্ছে কিনা। এটা কিন্তু ধাপ, এটা কিন্তু মানে অনেকটাই মেটিকুলাসলি ডিজাইন। আপনি অতএব ওই মেটিকুলাস এইসবগুলো এখন আমাদের সরল সকলেই এই শব্দগুলো ব্যবহার করেন, বুঝেন। অতএব একই পথে যাচ্ছে যাচ্ছে ঘটনাটা যে একটা স্টেপ হয়ে গেছে, দ্বিতীয় স্টেপটা এখন কি, তোমরা এটাকে ঠেকাও, অস্বীকার করছো। এই জন্যে তাদের স্লিপিং সেলদেরকে বলা হচ্ছে তুমি এখানে একটু এটা করবে ওইটা করবে, যেটা আমরা সংখ্যা প্রকাশ করছি যে ঘটবে। ঘটার পরেই আর্মি হয়তো বা, আর্মি তো এখনো রাস্তায় আছে, আর্মি বলবে যে এদেরকে বলবে হয় তোমরা ঠেকাও, তোমরা দেশকে শান্ত করো, না হলে আমাদের ন্যাশনাল সিকিউরিটি। কিন্তু আপনার যেটা দিয়ে শেষ করতে বলছেন, ভারত সেটা অ্যাফোর্ড করতে আসলে চায় না। এটা কি শেখ হাসিনার দেশে ফিরে যাওয়ার যে ঘোষণা, সেটাকে প্রতিহত করার জন্য সমস্ত কিছুর আয়োজন? কারণ আমরা জানি যে সকল খেলোয়াড়দেরকে আমরা দেখতে পাচ্ছি না সাধারণ মানুষেরা, তাদের ভয় শেখ হাসিনা যদি আসলেই ফিরে, কন্ট্রাক্ট বাতিল হয়ে যাবে, গ্যাসের দাম নর্মাল চলে আসবে, গ্যাসের কন্ট্রাক্ট বাতিল হয়ে যাবে, এসবগুলো তো সমস্ত কিছু আগের মতন হয়ে যাবে। ভারতে যে উনি যাচ্ছেন না, যে খেলাটা খেলছেন অন্য কারো ইশারায়, এবং সেই সাথে যেখানে শেখ হাসিনাকে ঠেকানোর জন্যে বাংলাদেশ বিধ্বংসী, বাংলাদেশ ধ্বংস হবে এরকম দায়িত্বে নিয়ে ভারতের সাথে ইচ্ছা করে কার কথা এসবগুলো করছেন, আমার শঙ্কা হয় যেটাতে বিষয়টা আপনার সাথে আমি একমত, ওই দিকেই যাচ্ছে। জাতিসংঘের প্রতিবেদন এবং চীনা দূতাবাসে হুমকি, বড় কোনো বিপদের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। কারণটি হচ্ছে, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে গত সপ্তাহে জাতিসংঘের যে প্রতিবেদন সিকিউরিটি কাউন্সিলের, সেইখানে বাংলাদেশে আল কায়দার ভূমিকা হুমকির স্বরূপ এবং উদ্বেগজনক বলে তারা যেমন মন্তব্য করেছে, বাংলাদেশ সরকার সেটি এক ধরনের উড়িয়ে দিয়েছিল। কিন্তু ঠিক এর পরপরই চীনা দূতাবাসে চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়েছে, যার সঙ্গে আল কায়দার নাম উঠে এসেছে। রাশিয়ান দূতাবাসে একই ঘটনা। এর আগে কানাডা দূতাবাস কয়েকদিন আগে আলাদা করে নিরাপত্তার জন্য সতর্কতা জারি করেছে। এই যে পরিস্থিতির মধ্য দিয়ে আসলে কি বাংলাদেশে এই ইসলামিক জঙ্গিবাদের জায়গা থেকে বড় কোনো অঘটন ঘটতে যাচ্ছে কিনা? দস্তগীর জাহাঙ্গীর, আপনি যদি আপনার কাছে তথ্য এবং বিশ্লেষণ, ধারণা সব মিলিয়ে আপনার মতো করে যদি বলেন। বাংলাদেশ একটা স্থিতিশীল পরিস্থিতিতে ছিল আন্তর্জাতিক অঙ্গনে তথা ইন্দো প্যাসিফিক জোনে। কি স্থিতিশীলতা ছিল? যে সেখানে জঙ্গিবাদের আর হচ্ছে না, অ্যাক্টিভিটিস হচ্ছে না। আমরা এই জন্য কথাটা ভয়ের হলো যে যখন শেখ হাসিনার সরকার আসলো 2008 সনে, আমি যদি ভুল বলি আপনি ঠিক করে দিবেন, তার আগে যে বিএনপির সরকার ছিল তখন বাংলা ভাই অমুক তমুক জেএমবি, মানে আমি বিষয়টা এইভাবে বলি, আমার দর্শক শ্রোতা আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি বাংলাদেশে বসবাস করি না 1987 থেকে। আমি পলিটিক্স, পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি ওয়াশিংটন ডিসি টুয়ার্ডস ইন্দো প্যাসিফিক নিয়ে কাজ করি, এই জন্য আমি এই বিষয়গুলো বুঝি। কিন্তু যখন বাংলাদেশের ইন্টারনাল যে জঙ্গিবাদের যে নেটওয়ার্কগুলো, যেটা সেই সময়ে আমরা বাংলা ভাই সহ দেখতে পেলাম, সেটাকে নির্মূল করেছিলেন যেই সরকারকে এই বর্তমান সরকারের অনুসারীরা এবং জামাতিরা বলে ফেসিস্ট সরকার, মানে শেখ হাসিনা সরকার। শেখ হাসিনা সরকারের সময় এই ধরনের প্রতিবেদন জাতিসংঘ থেকে আসেনি, কেউ এই ধরনের চিন্তাও করেনি। অতএব আপনার কথা থেকে আমরা সকলেই যে বুঝতে পারছি যে অশনি সংকেত, যেটাকে কবির ভাষায় আমরা বলতে পারি দুর্যোগের ঘনঘটা।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, ইম্পর্টেন্ট, ইজ নট সাধারণ পরিষদ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ডিসিশন নিতে পারে যে কোনো দেশে পরাশক্তির কোনো সৈন্যবাহিনী পাঠাবে কিনা, যেমন ইরাক। তাই সেই নিরাপত্তা পরিষদের এই অগাস্ট মাসে, এখনো যে মাসে আমরা কথা বলছি, সেই মাসে তাদের প্রতিবেদনে বলেছেন যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেখানে বাংলাদেশ শব্দটা আসছে কিভাবে সেটাও আমি উত্থাপন করি। আসছে এইভাবে, ভারতীয় উপমহাদেশে আল কায়দা, AQIS, তার বিকেন্দ্রীভূত স্লিপার সেল এবং লজিস্টিক নেটওয়ার্ক গড়ে তোলার জন্য বাংলাদেশকে ব্যবহার করছে। এই প্রতিবেদন প্রকাশের সাথে সাথেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মনে হচ্ছে একটা আমি ছোটকালে আমাদের বাড়ির সামনে অনেক বালু ছিল বাড়ি করার জন্য, সেটা ছিল আমার রসদ, এবং আমি দোকান খুলে বসতাম, ছোট ছোট ছেলেমেয়েরা সেখান থেকে আমি ডিসিশন দিতাম, আমি সমস্ত কিছু, তারা শুধু আমার কথা শুনতে হতো। বিষয়টা মানে এটা কি একটা পররাষ্ট্র মন্ত্রণালয় সেই বালুর টিভির মতন সে কি বিক্রি করছে, কি বলছে, কি সাথে সাথে কোনো চিন্তা, কোনো আলাপ, কোনো আন্তর্জাতিক ভাবে কারোর সাথে আলাপ করে না করেই তারা কি করলো, বাংলাদেশ সরকার সাথে সাথে বলল যে এটা অনুমান ভিত্তিক বলে খারিজ করে দিয়েছে। আমি ক্লান্তভাবে বলছি, কারণ এটার মধ্যে তো থাকতে হবে যৌক্তিক ভাষা, এটার মধ্যে তো থাকতে হবে ডিপ্লোম্যাটিক ভাষা। এটাতে কোনো কিছুই না করলে যে না এখানে কোনো কলা খাওয়া হচ্ছে না, এই যে বিষয়, আমি কলা খাই না বললেই কি হবে? উট পাখি বলে, বা উটের মতো ওই পাখিটার মতন যদি আমরা বালুর টিভিতে মাথা দিয়ে রাখি তাহলে কি হবে? না, হবে না। তার তথ্যচিত্র এখন ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে, যেটা নিয়ে আপনি আলাপ করছেন। আমরা জানি গত 7 দিনের ভিতরে একটি হিন্দু পরিবারের সকলকে হত্যা করা হয়েছে। পুলিশ এটাকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে আর 2 জন হিন্দুকে গ্রেফতার করেছে, এবং তারা সেটাকে বলছে গাঁজা সেবন, অমুক সেবন নিয়ে, কি আবার জজমিয়া নাটক। কিন্তু এটার সাথে যে এই জঙ্গিবাদের যে হচ্ছে, ছোট ছোট করে তারা বড় অ্যাকশন করার জন্য পরিকল্পনা করছে, এটা আমি বাদে আপনারা সকলেই জানেন বাংলাদেশে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে, এবং এটা যত সহজভাবে আমি বলছি তত সহজ নয় বিষয়টা। এটা নিয়ে আমাদের কোথায় ঘটবে? এটা কি কোনো মলে ঘটবে, মানে যেখানে মার্কেট প্লেস সেখানে ঘটবে, না এটা স্কুলে ঘটবে, না এটা বিমানবন্দরে ঘটবে, না এটা প্রত্যেকটা জেলায় আগের মতন ঘটবে? কতগুলো মানুষ মারা যাবে? এসবগুলো তো অনেকেই বলতে পারেন আপনি কোত্থেকে শুনলেন। আমি বললাম আমি ছাড়া আপনারা সকলেই জানেন। অতএব চীন দূতাবাস, রাশিয়ান দূতাবাস, সে ইমেলের মাধ্যমে যে হুমকিগুলো দেওয়া হয়েছে, এটা কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না। এটা হতে হয় আমরা দুইভাবে বলতে পারি। যারা ফিল্ডে কাজ করেন তাদের পেছনের ইন্ধনদাতা নিয়ে আমরা এখন কথা বলছি না, যারা ফিল্ডে কাজ করেন তাদেরকে নিয়ে কথা বলছি। এটা শুধু এই ছোটোখাটো কোনো গেম নয়, ইটস এ সিরিয়াস গেম, ইটস এ সো সিরিয়াস ম্যাটার। এবং সেটার সাথে তারেক জিয়ার সরকারের ভূমিকা কি আদৌ আমরা দেখতে পাচ্ছি কোনো শক্তিশালী ভূমিকা? কেন তিনি সেই আগের ওনার মার সরকারের সময় যেখানে জঙ্গিবাদের চারণভূমি হয়েছিল বাংলাদেশ, সেখানে এই মুহূর্তে আবার কেন এই একই দিনে, একই সময়ে, একই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি চীন দূতাবাসের এই ইমেল, দেখতে পাচ্ছি রুশ দূতাবাসে আক্রমণের ইমেল, সেই সাথে গত সপ্তাহে জাতিসংঘের সিকিউরিটি পরিষদের প্রতিবেদন, এবং বাংলাদেশ সরকারের ভেহেমেন্টলি অস্বীকার করা এরকম কিছু নাই। এবং কয়েক জায়গায় বোমা বিস্ফোরণ ঘটেছে, বোমা পাওয়া গেছে, বিভিন্ন জায়গায় এমনও ঘটনা ঘটেছে। এই আশঙ্কা হচ্ছে নট অনলি সাংবাদিক মহলে, আশঙ্কা হচ্ছে রিয়েল জায়গায় যারা গোয়েন্দারা ইতিমধ্যে প্রতিবেদন জমা করেছেন যে বাংলাদেশের বড় ধরনের কোনো জঙ্গি আক্রমণ হতে পারে। এই বিষয়টা এই সরকারের কি নিয়ন্ত্রণে আছে, না অন্য কোনো ক্রীড়ানক পিছন থেকে খেলছে? সেটাই আমাদের দেখার বিষয়, অপেক্ষা করার বিষয়।
কূটনৈতিক পাড়ায় হুমকি নিরাপত্তা শেখ হাসিনার 15 বছরে যদি ঘটে থাকে সেটা সরকারের হয়তোবা যেটাকে বলে কনফিডেন্সিয়াল রিপোর্টে আছে, আমরা জানি না। এবং সেখানে যে আন্তর্জাতিক খেলোয়াড়দের ইঙ্গিত নেই সেটা আমরা এই মুহূর্তে হয়তোবা বলতে পারবো না, নাই এই মুহূর্তে বলবো না যে আছে। আমরা এটার জন্য অপেক্ষা করতে হবে যে এই খেলোয়াড়রা কাদেরকে খেলাচ্ছেন, কাদেরকে স্লিপিং করছেন। কিন্তু যেটা মনে হচ্ছে, আমি আপনার সাথে তৌফিক এই গ্যারাকলে কি বাংলাদেশ তার গতি হারাবে? এটা আমার প্রশ্ন, কিন্তু আমি উত্তর দিব যে না হারানোর তো আমার কাছে কোনো কারণ নেই। কারণ তারেক জিয়ার যে সরকার, আমি এখন দেখছি যে সকল দিক থেকেই এই সরকারকে বলা হচ্ছে, প্রধানকে বলা হচ্ছে পরাধীন প্রধানমন্ত্রী। একদম এটা বিশ্বব্যাপী এখন সাংবাদিকরাও ইউজ করছেন, পরাধীন প্রধানমন্ত্রী। তো এই পরাধীন প্রধানমন্ত্রী, উনি ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী, বর্তমান সরকারের শত্রু দেশ হতে পারে, কিন্তু প্রতিবেশী হিসাবে তো এটা রিপ্লেসমেন্ট করার উপায় নেই। অতএব এই বড় প্রতিবেশীর বাড়িতে উনি যাবেন, সেটা সকালে বলেন যাচ্ছি, যে ওনার দেশে ফেরা লন্ডন থেকে একই ঘটনা, আমি যে দেশে ফিরবো এটা তো আমার উপর নির্ভরশীল না। লোকটা আর সহ্য করতে পারেনি। লোকটা সহ্য করতে না পারে সত্য কথাটাই বলে দিচ্ছেন, আরে ভাই আপনি ডাকলেই কি আমি আসতে পারবো না, আমার তো হাত পা বাঁধা। ঠিক একই অবস্থায় উনি ভারতে যাবেন, তাকে ভারতে না গিয়ে পাঠানো হলো মালয়েশিয়া ভায়া করে সুদূর চীন দেশে বিদ্যা অর্জনের জন্য। সেই সুদূর চীন দেশ থেকে উনি বিদ্যা অর্জন করে হুমকি ধামকি দিচ্ছেন যে আমি ভারতে যাব না। এটা ওনার মৌলিক কথা না। পেছনে এখন আমি যতই মুখে হাসি রেখে কথা বলি, কারণ আমার এটাই স্বভাব, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হয়তোবা সত্য মারুফ ভাই, সেটা হলো যে বাংলাদেশ কি গণতন্ত্র হারাচ্ছে? আমি এই কোন গণতন্ত্রের কথা বলছি? এখন তো কোনো গণতন্ত্র নেই, তারপরেও তো তথাকথিত একটা নির্বাচিত সরকার বসা। পিছন থেকে কি ডক্টর ইউনূস এবং খলিলরা এখনো খেলছেন? তার পেছনে কি অন্য কোনো সশস্ত্র বাহিনী খেলছেন? তাহলে এই বিষয়গুলো আজকের গত 1 মাসে এত বেশি ঘটছে কেন? আমি আপনার কাছে এই প্রশ্নটা করলাম। তথাকথিত নির্বাচনে বাংলাদেশের একটি নির্বাচিত প্রধানমন্ত্রী, জনগণ দেশের মালিক, 18 কোটি জনগণ ভোট যেই কোটি কাস্ট হোক, আমরা 18 কোটি জনগণের উনি প্রধানমন্ত্রী, উনি জনগণের প্রধানমন্ত্রী। তাদের পাওয়ার আছে জনগণের কাছ থেকে যে তারা নিজেরা একটা প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবে। সেটা ভুল হোক, সেটা ইতিহাসে আমরা আনব। সেই প্রেসিডেন্ট হবেন বাংলাদেশের প্রধান ব্যক্তি। সেখানে হু ইজ ডক্টর ইউনূস? সেই সামনের সেই রথে ইউনূসের একদম প্রধানমন্ত্রী, তারেক জিয়া বাদ দেন, প্রধানমন্ত্রী অব বাংলাদেশ, তার পাশে যিনি বসবেন তার ভঙ্গিমাদের লক্ষ্য করেছেন? আপনি এখন আমাকে আবার ফিরিয়ে নিয়ে গেলেন স্কুলে, আমার এটা ব্যাখ্যা করতে হয়েছে। চার্লস ইউনিভার্সিটি ইন প্রাগ, যে ছবি দেখে ব্যাখ্যা করতেছে, ব্যাখ্যা করো। আমাদের কোনো লিখিত পরীক্ষা ছিল না, আমাদের পরীক্ষা ছিল এরকম একটা, নিয়ে আসবেন টিচার, বলো যে এই যে দেখালাম, এখন তুমি তোমার কথা বলো, তুমি এটা থেকে কি পড়াশোনা তো করে আসছো। তো সেটা আমি লক্ষ্য করলাম যে এখানে একজন রাজা বা মহারাজাকে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে, একজন সম্রাট পাশে বসে আছেন। সো এর চেয়ে সহজভাবে আমি আর কি বলবো? বাংলাদেশকে এখনো যারা চালাচ্ছেন, বাংলাদেশকে এখনো যারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখছেন, সেটা হলো ডক্টর ইউনূস এন্ড গং। কিন্তু একটি সংকেত আজকে আমার এক সিনিয়র জার্নালিস্ট তৌফিক মারুফের সাথে এই আলাপের আগে আলাপ করে আমি বুঝতে পারলাম যে সেখান থেকে এটা বোধ হয় সময় তাদের ফুরিয়ে আসছে। এই যারা সম্রাটের ভূমিকা পালন করছেন বাংলাদেশে, কারণ সম্রাটদের পেছনে যারা সম্রাটদেরকে ফেলে দিয়েছিলেন ভারতের ইতিহাসে, তারা ছিল আমাদের ভারতীয় উপমহাদেশের বাইরের লোক। সেখানকার খেলোয়াড়রা মনে হয় সর্বশেষ এমন কোনো পরিস্থিতির সৃষ্টি কি করবেন যেখানে হয়তোবা এটা প্রলং করা যেতে পারে, যেরকম একটা দুর্বৃত্তকে, একটি বদমাইশকে তারা হত্যা করে, তার নাম হাদি, চেষ্টা করা হয়েছিল বাংলাদেশে এই ডক্টর ইউনূসের একটি অনির্বাচিত সরকারকে দীর্ঘায়িত করার।
সেটা যে কোনো উপায়ই হোক, সেই আলোচনা অন্যদিন আপনার সাথে করবো বা শোনানোর জন্যে, সেই রকম কি প্রলং করার জন্য কোনো কিছু সৃষ্টি করবেন? এটা কি ব্যবহার করা হবে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে, না বাংলাদেশের সমস্ত জায়গায় যেটা আমরা আশঙ্কা করছি এই মুহূর্তে যে জঙ্গি আক্রমণের ফলে সেখানে সরাসরি, যেটা আমাদের আমেরিকান যুক্তরাষ্ট্র তাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য, আমরা জানি আফগানিস্তানে ঢুকেছেন, এই আফগানিস্তানে যখন আল কায়দা ছিল, এমনকি সিরিয়ার একটা বিরাট অংশ যেটা এখনো পর্যন্ত সরকার সিরিয়ার কোনো সরকার দখলে নিতে পারেনি, আল কায়দাকে প্রতিহত করার জন্য আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা সেখানে অবস্থান করেছেন। সেই রকম পরিস্থিতি হলে আমরা আটকাবো কি করে? কোন দেশে আমেরিকার বিষয়টা হলো টোটালি, আমরা যেটা জানি যে আমেরিকার যেখানে যায় সেখানে গিয়ে ফিল্ডে নেমে অন্য কোনো দেশ সেখানে তার সাথে কাজ করবে না, প্রতিহত করবে না। তবে চায়নাকে যেভাবে খেপিয়ে তোলা হচ্ছে, এই বিভিন্ন কর্মকাণ্ডের ভিতর দিয়ে, এইটা যদি হয় শঙ্কার, সেই শঙ্কার যে পূর্বে ঢাকার মসনদ। এটা হলো আমার সর্বশেষ কথা। ভারতের এই পূর্বাঞ্চলে এই আরেকটি কাশ্মীর কি ভারতীয় করতে পারবে কিনা, অ্যাফোর্ড করতে পারবে কিনা, এই প্রশ্নটা আপনি অন্যভাবে করলেও আমি আমার মতো বললাম। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বা মস্তিষ্ক যিনি স্বপ্নদ্রষ্টা, তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আন্তর্জাতিক প্রেক্ষিতকে এমন সুচারুরূপে ওনার পক্ষে নিয়ে আসেন, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নিয়ে আসেন। সেখানে আজকের জয়শঙ্কর যে কথাটা বলেছেন পরীক্ষায় পাশ করতে হবে, সেই সময়ের সেই যে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের নেতৃত্ব, সেটা পাশ করেছেন বলেই তখন ভারত তাদের স্বার্থ আছে বলেই আমাদের একত্রিতভাবে পাকিস্তানি এই 93,000 সৈন্যকে আত্মসমর্পণ করতে হলো। সেখানে কিন্তু এই কথাগুলো বলার মৌলিক শব্দটা আমি খুঁজে পাচ্ছিলাম না, এখন পেয়ে গেলাম। সেটা হলো যে একটা স্থিতিশীল পূর্বাঞ্চলীয় রাষ্ট্র। কারণ ভারত সরকার সেদিন বিপদে পড়েছে, বিপদ মানে আলোচনা হচ্ছিল যে আমরা কি পূর্বে আরেকটি মিনি পাকিস্তান বানাবো কি না আমাদের সেনাবাহিনী দিয়ে, কারণ সেটা মুসলিম অধ্যুষিত দেশ। এবং সেখানে শ্রীমতী ইন্দিরা গান্ধী যেই কথাগুলো সেখানে বলেছেন, এটা আজকের আলোচনার বিষয় নয়, তথাপি আমি লোক সম্বরণ করতে পারলাম না। বলেছিলেন যে বাঙালির সাংস্কৃতিক ইতিহাস এর আমাদের ভারতীয় মহাদেশের পুরাতন ইতিহাস একই ধারার, একই মূল সেখানে। অতএব সেখানকার যে স্বাধীনতা, সেটা ভারতের জন্য সবসময় পজিটিভ নিয়ে আসবে। অতএব ভারত দেখুন, বিজেপি সরকার আসার পর বিএনপি এর যে ছিল, মিষ্টি বিতরণ ছিল, বিজেপি সরকার বলুন, আগামী কংগ্রেস সরকার বলুন, তাদের পূর্বাঞ্চলে আরেকটি কাশ্মীর, আজাদ কাশ্মীর, হোয়াটএভার কাশ্মীর, আরেকটি স্বাধীন বঙ্গভূমি, এটাকে তারা এফোর্ড করতে পারবেন না। অতএব সেই জন্যে যে কোনো উপায়ে এই মুহূর্তের বিশ্বের একজন বড় খেলোয়াড়দের অন্যতম, নট অনলি রাজনৈতিক, অর্থনৈতিক খেলোয়াড়দের অন্যতম এই ভারত আমেরিকাকে ম্যানেজ করবেই। এবং সেটাই হলো বাংলাদেশের সাধারণ মানুষের জন্য আমি সুনির্দিষ্টভাবে মনে করি এটা সুসংবাদ, যে একদমই আল কায়দা গোষ্ঠী যে সেখানে এমন কিছু সৃষ্টি করতে পারবে, সেই শঙ্কা থেকে আমি 100% বিশ্বাস করি না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য, সশস্ত্র বাহিনী, বর্তমান রাজনৈতিক যে ফ্যাব্রিক বাংলাদেশে, সবাই কিন্তু চাচ্ছে এই ঘটনা ঘটুক এবং তাদের হাত পা বাঁধা, এগ্রিমেন্টে, নন এগ্রিমেন্টে, বিকজ এভরি ডে দে হ্যাভ টু আস্ক দ্য অ্যাডভাইস হোয়াট আইল ডু tomorrow morning.